দুই দফা বাড়ানো হয়েছে জেট ফুয়েলের দাম, এভিয়েশন শিল্পে নেতিবাচক প্রভাব, অতিরিক্ত মূল্য বৃদ্ধির অভিযোগ ব্যবসায়ীদের। ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, চাহিদার চেয়ে বেশি জ্বালানি কেনার অভিযোগ, পাম্প মালিকদের মজুতকারী তথ্য দিলেই পুরস্কার। এক যুগ ধরে বন্ধ জয়পুরহাটের 32টি ইউনিয়ন কৃষি তথ্য সেবা কেন্দ্র, দ্রুত চালুর দাবি কৃষকের, কৃষি বিভাগও দিচ্ছে সচল করার আশ্বাস। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পেয়েছে বিজনেস টাইমে। সাথে আছে পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দুই দফা বাড়ানো হয়েছে জেট ফুয়েলের দাম। ব্যবসায়ীরা বলছেন পার্শ্ববর্তী দেশগুলোর সাথে অসামঞ্জস্যপূর্ণ অতিরিক্ত দাম বাড়ানো হয়েছে। অস্বাভাবিক দাম বৃদ্ধি নতুন করে চাপ তৈরি করেছে এভিয়েশন খাতে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সচিব জানান, দাম নির্ধারণে একটি কমিটি করা হয়েছে। ট্যুরিজম ব্যবসায়ীরা জানান, যুদ্ধ ও জেট ফুয়েলের দামের এত তারতম্যের কারণে ঝিমিয়ে পড়েছে পর্যটন খাত। নাসিম মণ্ডলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে টালমাটাল বিশ্বের এভিয়েশন ব্যবস্থা, বাড়ছে জেট ফুয়েলের দাম। তবে সংশ্লিষ্টরা বলছেন, দামের তারতম্য বাংলাদেশে অনেক বেশি। কলকাতায় জেট ফুয়েলের প্রতি লিটার $0.62, মাস্কোটে $0.60, দুবাইয়ে $0.58, জেদ্দায় $0.58, দোহায় $0.58, ব্যাংককে $1.09, সিঙ্গাপুরে $0.58 বিক্রি হচ্ছে। আর বাংলাদেশে প্রতি লিটার জেট ফুয়েলের দাম $0.62 থেকে 2 দফায় বৃদ্ধি করে $1.32 বিক্রি হচ্ছে। বেসরকারি এভিয়েশন ব্যবসায়ীরা বলছেন, দামের অতিরিক্ত তারতম্যের কারণে বৈশ্বিক হুমকির মুখে পড়বে এভিয়েশন খাত। সারাদিনে যদি আমরা 30 থেকে 35টা ফ্লাইট অপারেট করি, তো 35টা ফ্লাইটেরই কিন্তু আমরা রিফিলিংটা ঢাকা থেকে করছি। ঠিক অপোজিট যে কম্পিটিটর যারা আছেন, মধ্যপ্রাচ্যে যেসব ডেস্টিনেশনতে ফ্লাইট অপারেট করে, সৌদি এয়ারলাইন্স কিংবা এমিরেটস কিংবা কাতার এয়ারওয়েজ, আমাদের পার্শ্ববর্তী যেসব দেশগুলো আছে কিংবা রিজনাল কান্ট্রিগুলোতে আছে, কলকাতা এবং নেপালে কিন্তু স্টিল নাও তারা কিন্তু জেট ফুয়েল প্রাইসটা ইনক্রিজ করে নাই। আপনাকে এটাও জানিয়ে রাখি, পাকিস্তানে অনলি 24% ইনক্রিজ করেছে, মালদ্বীপে 18% ইনক্রিজ করেছে, এখানে বাংলাদেশের 16 দিনের মধ্যে প্রায় 115% ইনক্রিজ করেছে। এছাড়া এই মূল্য বৃদ্ধিকে অযৌক্তিক দাবি করেছে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আর ট্রাপ বলছে, অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে হুমকির মুখে পড়েছে পর্যটন খাত। জেট ফুয়েলের কারণে আমাদের প্যাকেজ কস্টটা বেড়ে যাচ্ছে, যেহেতু এয়ার ফেয়ার বেড়ে যাচ্ছে, ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাচ্ছে। এই ট্রান্সপোর্টেশনটা আমাদের প্যাকেজ ট্যুরের একটা বিরাট বড় অংশ, যেটা 65% কাভার করে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে প্রশ্ন ছিল, পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সামঞ্জস্য না করে বাংলাদেশে জেট ফুয়েলের দাম এত বেশি বাড়ানো হয়েছে কেন? যারা এটা নির্ধারণ করে একটা কমিটি আছে, আমি ওই কমিটির কেউ না, কারণ আপনি দেখছেন আমার স্বাক্ষর এটা দিয়েছে সেক্রেটারি অফ কমিশন, আমি সই করি, কিন্তু ওই কমিটিতে যারা সিদ্ধান্ত নেয় তাদের সাথে আলাদা সবচেয়ে ভালো রিজল্ট পাইতে হয়। ব্যবসায়ীরা বলছেন, ফুয়েলের কোনো ঘাটতি না থাকলেও অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে দাম। আন্তর্জাতিক অঙ্গনে বেড়েছে জেট ফুয়েলের দাম, তবে দক্ষিণ এশিয়ার সাথে অসামঞ্জস্যপূর্ণ করে মূল্য বৃদ্ধি করা হয়েছে বাংলাদেশে। তাই একেবারে দ্বিগুণ না করে ধাপে ধাপে মূল্য বৃদ্ধি করা যেত বলে মন্তব্য করেছেন এভিয়েশন ব্যবসায়ীরা। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জ্বালানি তেলের সংকট কাটছেই না। কয়েকটি পাম্পে তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বন্ধ ছিল অনেক পাম্প। কিছু পাম্পে আবার চাহিদা মতো মিলছে না তেল। এদিকে জ্বালানি মন্ত্রণালয় বলছে, অবৈধ মজুদের কারণেই জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। এখন পর্যন্ত অবৈধভাবে মজুদ করা 2,07,000 টন তেল উদ্ধার করা হয়েছে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। রাজধানীর 7 রাস্তা মোড় অলস সময় পার করছেন পাম্পের কর্মীরা। পাম্পে অকটেন ফুরিয়েছে, ডিজেলও প্রায় শেষ, অপেক্ষা ডিপো থেকে তেলবাহী গাড়ি আসার। এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন গ্রাহকেরা। কোথাও পাম্প বন্ধ, কোথাও আবার দীর্ঘ লাইন, ভোগান্তি চরমে। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, পাম্পে যতক্ষণ তেল আছে তার সরবরাহ করছেন। ম্যাক্সিমাম পাম্পই বন্ধ, আপনার 2-4টা পাম্প দিচ্ছে,
তো আমাদের যদি দিয়ে 500 টাকার তেল দেয়, আর যারা রাইড শেয়ার করে তারা তো 500 টাকা তেল দিতে পারবে না। অনেক পাম্পে ঘোরার পরে অল্প পরিমাণে তেল মিলতেছে। বর্তমানে আমরা আমাদের চাহিদা মতোই যেটুকু রিকোয়ারমেন্ট, আমাদের এই পার ডে আমরা রিকোয়ারমেন্ট দিই, ওই অনুযায়ী আমরা অকটেনটা পাচ্ছি, পেট্রোলটা পাচ্ছি। তবে জ্বালানি মন্ত্রণালয় বলছে সরকারের হাতে যথেষ্ট তেল রয়েছে, কিন্তু অবৈধ মজুদের কারণে সংকট তৈরি হয়েছে। এখন পর্যন্ত সারা দেশে অবৈধভাবে মজুত করা 2,08,000 টন জ্বালানি তেল জব্দ করেছে সরকার, জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। এ পর্যন্ত আমরা প্রায় 2,08,650 মেট্রিক টন জ্বালানি তেল আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি এই বিভিন্ন অভিযানের মাধ্যমে। তার মধ্যে আমরা একটু ভাগ করে দিয়েছি যে ডিজেলে কতটুকু, অকটেনে কতটুকু এবং পেট্রোলে কতটুকু। তিনি জানান, সংকট মোকাবেলায় ভারত থেকে 22,000 টন ডিজেল আমদানি করা হয়েছে। চলতি সপ্তাহে বিভিন্ন উৎস থেকে আসবে আরও 54,000 টন জ্বালানি তেল, আর আগামী 1.5 মাসে 1.5 লাখ টন তেল আমদানি নিশ্চিত হয়েছে। দুটা কার্গো, একটা 30 মার্চ, একটা 3 এপ্রিল, এই দুটো আমরা পাচ্ছি, এটা একদম কনফার্ম চলে আসছে। এখানে আমার প্রায় 54,600 মেট্রিক টন। আগামী 2 মাসের মধ্যে রাশিয়া থেকে 6 লাখ মেট্রিক টন তেল আমদানি করতে যুক্তরাষ্ট্রকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ জয়পুরহাটের 32টি ইউনিয়নের সবকটি কৃষি সেবা কেন্দ্র। কৃষকরা বলছেন, এক সময় তাদের আস্থার জায়গা ছিল এই কেন্দ্রগুলো। সেবা কেন্দ্রগুলো আবারও সচল করার আশ্বাস কৃষি বিভাগের। আলমগীর চৌধুরীর পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। অযত্ন আর অবহেলায় জর্জরিত অবস্থায় এভাবেই এক যুগের বেশি সময় ধরে পড়ে আছে জয়পুরহাটের কৃষক সেবাদানকারী প্রতিষ্ঠান। দীর্ঘদিন বন্ধ থাকায় ভেঙে গেছে দরজা জানালা, খসে পড়ছে ছাদের পলেস্তারা, মাটি ছেড়ে ভবরে জড়িয়েছে আগাছা ও লতাপাতা। দেখে বোঝার উপায় নেই একসময় এখানে কৃষি সেবার কাজ হতো। কৃষি তথ্য, সেবা ও পরামর্শ প্রদান কেন্দ্র বন্ধ থাকায় বঞ্চিত হচ্ছেন মাঠ পর্যায়ের কৃষক। দ্রুত সংস্কারের মাধ্যমে ইউনিয়ন কৃষি সেবা কেন্দ্রগুলো চালুর দাবি স্থানীয় কৃষক সহ সবার। এখানে এখন বেগার পরে আছে, এখানে আর কোনো কেউ থাকে না। কৃষি বিভিন্ন ট্রেনিং আসে, সেরা খবর পেতাম। এক কথায় কোনো ট্রেনিং প্রণোদনা এখন কিছুই পাচ্ছি না বর্তমানে। আমরা ফলে কি সমস্যা পর্যবেক্ষণ করতো, পরামর্শ দিত, আমরা পরামর্শ পেতাম। কিন্তু এখন না থাকার জন্য তাদের পাওয়া যায় না, আমাদের বিভিন্ন জায়গায় দৌড়া লাগে। এই জন্য আমাদের এখানে বিল্ডিংটা অতি প্রয়োজন। যদি বিল্ডিংটা সংস্কার করা হয়, সেক্ষেত্রে আমাদের কৃষকরা আবার পুনরায় তাদের সেবা পাবে। অতি শীঘ্রই এই অফিসটা চালু করে দেওয়া হোক। বন্ধ হওয়া ইউনিয়ন কৃষি সেবা কেন্দ্রগুলো দ্রুত চালু করার আশ্বাস জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। অলরেডি আমরা উপজেলায় লিখছি, তারা আমরা বরাদ্দ চাচ্ছি, তারা একটা বাজেট করে দিলে আমরা এটা মন্ত্রণালয়ে লিখবো। যদি আমরা প্রয়োজনে বাজেট পাই, তাহলে এই কেন্দ্রগুলোকে আমরা আবার সচল করতে পারবো। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রান্তিক কৃষকের লোকসান ঠেকাতে বন্ধ ইউনিয়ন কৃষি সেবা কেন্দ্রগুলো দ্রুত চালুর উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই আশা সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সোশ্যাল ইসলামী ব্যাংককে অন্য কোনো রুগ্ন ব্যাংকের সাথে একীভূত না করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ব্যাংকটির উদ্যোক্তা, সাধারণ বিনিয়োগকারী ও গ্রাহকরা। একই সাথে প্রকৃত উদ্যোক্তা ও শেয়ার হোল্ডারের সাথে আলোচনার মাধ্যমে ঘুরে দাঁড়াতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চান তারা। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামী সরকারের মদদে সোশ্যাল ইসলামী ব্যাংক দখলের পর ঘটে যাওয়া লুটপাটের পর এর দায় সাধারণ বিনিয়োগকারীদের উপর চাপানো হয়েছে। এসআইবিএলকে অন্য কোনো রুগ্ন ব্যাংকের সাথে একীভূত করা হলে তা হবে আমানতকারীদের জন্য আত্মঘাতী। বক্তারা জানান, 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পর পর্ষদ পুনর্গঠিত হলেও সেখানে প্রকৃত উদ্যোক্তাদের পাশ কাটিয়ে অনভিজ্ঞ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে, ফলে ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা ফিরছে না। ব্যাংকের সাথে অবশ্যইভাবে একীভূত না করে প্রকৃত উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারদের সাথে আলোচনার মাধ্যমে তাদের পাশাপাশি প্রয়োজনে কিছু বিদেশি নতুন বিনিয়োগকারীকে পরিচালনা পর্ষদে সম্পৃক্ত করে ব্যাংকটিকে যুক্তিযুক্ত হয়ে প্রকৃত অর্থে ঘুরে দাঁড়াবার সুযোগ করে দেওয়া যায়। ব্যাংকটা যেমন একদিনে ধ্বংস হয়নি, 8 বছর লেগেছে লুটপাট করতে 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 করতে, ঠিক 8টা বছরই দেন ওনাদেরকে যে ওনারা কি করতে পারে। শেষ করছি। পূবালী ব্যাংক পেয়েছে বিজনেস টাইম। ধন্যবাদ।